স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা আছি। মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাক তীরে নামে লাখো মুসল্লির ঢল। আখেরি মোনাজাত শেষে ঘরে ফিরছে মানুষ। শত্রুতা খতম করে দেন, মারামারি হানাহানি ঝগড়া বিবাদ খতম করে দেন, আল্লাহ ইখলাসের দৌলত নসিব করে দেন। আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান। ইবাদত সংক্রান্ত বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ওলামায়ে কেরাম বয়ান করেছেন। আমরা তার দ্বারা দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির দেখা আমরা পাবো। সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়েছে এবং সর্বস্তরের সব মুসলমানের জন্য দোয়া করা হয়েছে। এবং কিভাবে দাওয়াতি কাজ পৌঁছে যায়, ইসলামের দাওয়াতটা পৌঁছে যায়, ফিকির আমরা যখন প্রত্যেকের জায়গা থেকে করব। জরাজীর্ণ রেল লাইন, ভঙ্গুর সেতু আর নাজুক কোচ নিয়ে সিলেট আখাউড়া রেলপথে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। প্রায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। কর্তৃপক্ষের দাবি অর্থাভাবে আটকে আছে ডুয়েল গেজ উন্নীতকরণ প্রকল্প। ব্রিটিশে যে কাজগুলো করে গেছিল ওগুলারই তালিজোড়া দিয়ে এখনো চলতেছে। রেল লাইন বাড়ানো দরকার, রেল আরো সংযোজন করা দরকার। বাংলাদেশের সর্বত্র রেলের উন্নতি হওয়ার পরেও কেন আমরা যোগাযোগ ব্যবস্থায় দুরবস্থা রয়েছে? এত বড় আসলে অর্থায়ন বাংলাদেশের গভর্নমেন্ট থেকে এটা সম্ভব হচ্ছে না। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই বিশ্ব ইজতেমার প্রসঙ্গ। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। এ নিয়ে আরও জানাতে টঙ্গী রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের ফেরার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শেষ হয়েছে, এখন ঘরে ফেরার পালা। এবং এই যে 3 দিনের ইজতেমার প্রথম পর্ব সেটি শেষ হওয়ার পর এখন কিন্তু মুসল্লিরা তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। এবং মুসল্লিদের এই গন্তব্য ফেরার পথে আমরা দেখেছি যে মুসল্লিরা কিন্তু কেউ পায়ে হেঁটে রওনা হয়েছেন ইজতেমা ময়দান থেকে। পাশাপাশি অনেককে আমরা দেখেছি যে ছোট ছোট যানবাহন কিংবা বাসে চড়ে কিংবা পিকআপে চড়ে কিন্তু রওনা হচ্ছেন। এবং এই যে মুসল্লিদের এখন যখন এই ফেরার পালা, তখন আমরা দেখতে পেয়েছি যে একটি দুর্ভোগ সঙ্গী হয়েছে। অর্থাৎ যেহেতু গতকালকে এই আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ইজতেমা ময়দানের আশপাশের বেশ কয়েকটি সড়কে যান চলাচল সীমিত রাখা হয়েছিল এবং রাত 12টার পর থেকে কিন্তু যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়, যে কারণে ইজতেমার ময়দান যখন মুসল্লিরা ছাড়ছিলেন তখন তারা বের হয়ে তাদের গাড়ি পেতে একটি গাড়ির সংকট দেখা দিয়েছে। পাশাপাশি অনেকেই রেল স্টেশনে এসেছেন ট্রেনে চড়ে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। তবে ট্রেনগুলোতে আমরা দেখেছি যে উপচে পড়া মুসল্লিদের ভিড়। এবং এখন পর্যন্ত এই মোনাজাত শেষ হওয়ার পরে এই পর্যন্ত 3টি ট্রেন এই টঙ্গী রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যে। এবং প্রত্যেকটি ট্রেনে আমরা দেখেছি যে কানায় কানায় মুসল্লিদের পরিপূর্ণ ছিল। কেউ ছাদে চড়ে গিয়েছেন, আবার কেউ ইঞ্জিনে চড়ে ঝুলন্ত অবস্থায় ট্রেনে চড়ে কিন্তু অনেকে আমরা যেতে দেখেছি। এবং মুসল্লিদেরকে বারবার কিন্তু মাইকে বলা হচ্ছিল যেন ঝুঁকিপূর্ণভাবে কেউ এই ইজতেমা ময়দান থেকে যারা বের হচ্ছে তারা যেন ঝুঁকি নিয়ে এই ট্রেনে চড়ে যেন না গন্তব্যে না যান, সেজন্য কিন্তু বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে তা সত্ত্বেও মুসল্লিরা এইখানে ট্রেনের ছাদে চড়ে যাচ্ছেন। এবং আমরা কয়েকজন মুসল্লিদের সাথে কথা বলেছিলাম এই 3 দিনের ইজতেমায় তারা আসলে কি শিখলেন এবং তারা কি বার্তা নিয়ে গেলেন। এবং প্রত্যেকে যারা তাবলিগের সাথী তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু দীর্ঘদিন ধরে যে তাবলিগের বিভাজনকে কেন্দ্র করে 2টি পক্ষ রয়েছে এবং এই 2টি পক্ষ আলাদা
আলাদাভাবে ইজতেমার আয়োজন করছেন। তো তারা প্রত্যাশা করেন যেন আগামীতে যেন উভয় পক্ষ যেন তাদের নিজেদের মধ্যে যে বিরোধগুলো রয়েছে সেই বিরোধগুলো মীমাংসা শেষে তারা যেন ঐক্যবদ্ধ হতে পারেন এবং তারা ঐক্যবদ্ধভাবে একসাথে যেন ইজতেমা আয়োজন করতে পারেন সেই প্রত্যাশার জন্য তারা কিন্তু দোয়া করেছেন। এবং তারা এও বলেছেন যে তারা মুসলিম উম্মার জন্য, শান্তির জন্য, ঐক্যের জন্য তারা দোয়া করেছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে যেহেতু আজকে ইজতেমা ময়দান খালি করার নির্দেশনা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং আগামীকাল বাদ মাগরিব থেকে শুরায়ে নেজামের যে বিশ্ব ইজতেমা সেটি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে এবং সেই ধাপে কিন্তু 22টি জেলার যারা মুসল্লি রয়েছেন শুরায়ে নেজামের তারা অংশ নেবেন এবং প্রথম পর্বে 41টি জেলার মুসল্লিরা কিন্তু অংশ নিয়েছেন। এবং এই যে আগামীতে যারা ইজতেমায় অংশ নেবেন তাদের জন্য কিন্তু মাঠ প্রস্তুতির ব্যাপার রয়েছে। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকে একযোগে কিন্তু মাঠের পর যে আবারও যে নতুন করে ইজতেমা আয়োজন করার জন্য যে ধরনের ব্যবস্থা রাখার দরকার সেই ব্যবস্থাগুলো করছেন। এবং আমরা এই যে সকালে যখন আখিরি মুনাজাত শুরু হয়েছে 9টা ঠিক 11 মিনিটে এবং 9টা 35 মিনিটে আখিরি মুনাজাত শেষ হয় এবং এই 24 মিনিটের আখিরি মুনাজাতে মুসলিম উম্মা এবং দেশের এবং জাতির জন্য দোয়া করা হয়, হেদায়েত কামনা করা হয় এবং শান্তির জন্য, ঐক্যের জন্য, মুসলমানদের যেন বিভাজন যেন না থাকে, মুসলমানরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারে, পাশাপাশি আমাদের এই বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধ থাকতে পারে, তাদের মধ্যে যেন সব ধর্মের মানুষের মধ্যে যেন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে পারে, সম্প্রীতি বজায় থাকে সেজন্য দোয়া করা হয়েছে। এবং এখন এই ইজতেমা ময়দান খালি করে দেওয়ার যে নির্দেশনা সেটি মেনেই ইজতেমার প্রথম পর্বে যে 41টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন তারা কিন্তু তাদের নিজস্ব যে সামানাগুলো রয়েছেন অর্থাৎ তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা এই তাবলিগে এসেছেন সেই জিনিসপত্রগুলো নিয়ে তারা নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন। কেউ পায়ে হেঁটে রওনা হয়েছেন, কেউ বাসে চড়ে রওনা হয়েছেন, কেউ বা পিকআপে চড়ে রওনা হয়েছেন, কেউ ছোট ছোট ভ্যানে চড়ে রওনা হয়েছেন। এবং এই ছোট ছোট যানবাহনগুলোতে যখন তারা চড়ছেন তখন একটি অভিযোগ করেছে যে বাড়তি ভাড়া এই সুযোগে আদায় করে নেওয়া হচ্ছে। সেই অভিযোগটি যেমনটি করছেন পাশাপাশি তারা এও বলছেন যেহেতু এই ইসলামের একটি দাওয়াতি কাজ এবং এই দাওয়াতি কাজের জন্য তারা যেহেতু এই ইজতেমা এসেছেন এবং সেখানে তাদের জান মাল এবং সবকিছু দিয়ে তারা যেন ইজতেমাকে সফল করতে পারেন এবং এখানকার যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো যেন তারা নিজ নিজ গন্তব্যে গিয়ে যেন তারা যেন করতে পারেন সেজন্য তারা আশা প্রকাশ করেছেন। পাশাপাশি যেহেতু আজকে ইজতেমা শেষ হয়েছে প্রথম ধাপের এবং প্রথম ধাপে এখানে কিন্তু দেশের নানা প্রান্তে, দেশ এবং বিদেশের নানা প্রান্তে 1 চিল্লা, 2 চিল্লা এবং 3 চিল্লার সাথীরা নাম লিখিয়েছেন এবং তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে এই চিল্লার তারা দাওয়াতি কাজে দেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাবেন এবং সেখানে তারা দ্বীনের ইসলামের দাওয়াতি কাজ করবেন। এবং এই যে মুসল্লিদের যাতায়াতের যে সুগম করার জন্য অর্থাৎ নির্বিঘ্ন করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে দেখেছি যে এখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ ট্রেনে যেহেতু একসঙ্গে অনেক মানুষ চড়ে গন্তব্যে যেতে পারেন সেজন্য প্রত্যেকটি আন্তনগর সহ সকল ধরনের লোকাল এবং কমিউটার ট্রেনকে টঙ্গী রেল স্টেশনে যাত্রা বিরতির নির্দেশনা দেওয়া হয়েছে। সেই কারণে ঢাকা থেকে ছেড়ে আসা সকল ট্রেন যেমন এই স্টেশনে থামছেন, পাশাপাশি যে অন্যান্য দেশের অন্যান্য জেলা থেকে যেই সকল ট্রেনগুলো আসছে সেই ট্রেনগুলো কিন্তু এই রেল স্টেশনে এসে থামছে এবং প্রত্যেকটি ট্রেন আসার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং ট্রেনগুলো কিন্তু নির্ধারিত সময় পর পর ছেড়ে যাচ্ছে এবং প্রত্যেকটি ট্রেনে আমরা দেখেছি যে প্রত্যেকটি ট্রেনের ইঞ্জিন, বগি এবং ছাদে করে মানুষ যেভাবে পারছে মুসল্লিরা সেভাবে কিন্তু গন্তব্যে রওনা হয়েছেন। এখন পর্যন্ত আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় প্রায় 20 থেকে 30 লাখ লোকের সমাগম হয়েছে এই মোনাজাতে এবং এই মোনাজাতে শুধুমাত্র তাবলিগের 3 দিনের সাথী ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা কিন্তু এই মোনাজাতে অংশ নিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে এখন কিন্তু ইবাদত বন্দেগী শেষে মুসল্লিরা যার যার গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। তো পরবর্তী বুলেটিনে আরও জানাবো এই মুসল্লিদের বাড়ি ফেরার খবর। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ঘরে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে টঙ্গী রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো টঙ্গী তুরাগ তীরে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবাইর। এ সময় বাংলাদেশ সহ সারা বিশ্বের সমৃদ্ধি, শান্তি কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। লাখো কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় তুরাগ তীর।
জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ছবির এ চিত্র বলে দেয় তুরাক তীর এক ভিন্ন ধর্মীয় আবহে মোড়ানো। সময় গড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম জমায়েত ততক্ষণে প্রস্তুত আখেরি মোনাজাতের জন্য। এদিন 160 একর ময়দান ছাপিয়ে মুসলমানরা আখেরি মোনাজাতে অংশ নিতে অবস্থান নেন আব্দুল্লাহপুর, উত্তরা, ঢাকা ময়মনসিং রোড, টঙ্গী ব্রিজ, কামারপাড়া, চেরাগালী ও গাজীপুরের আশপাশের এলাকায়। ফজরের নামাজ শেষে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান ও ইব্রাহিম দাওলা। তার কিছুক্ষণ পরে হালকা আমল সবে শেষ হয়েছে। আখেরি মোনাজাত শুরু করেন মাওলানা জুবায়ের। ক্ষমা প্রার্থনায় উম্মার দুহাত রবের দরবারে। তুরাক পার তখন আমিন আমিন ধ্বনিতে মুখর, যে ধ্বনি শুধুমাত্র স্রষ্টার নিকট নিজেকে সমর্পণের। মোনাজাত শেষে মুসল্লিরা জানান, মানুষের মুক্তির লক্ষ্যে দিনের দাওয়াত দেওয়া ও গ্রহণ করা হলো নবুয়তি কাজ। মোনাজাতে নিজ নিজ জীবনে কালিমা, নামাজ, এলেম, শাহাদা প্রতিষ্ঠা রবের সাহায্য চেয়েছেন তারা। এবার 64 জেলার জন্য কয়েক হাজার চিল্লার সাথী নিয়ে জামাত গঠন করা হয়েছে। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 3 থেকে 5 ফেব্রুয়ারি। তখন বাকি 22 জেলার মুসল্লিরা অংশ নেবেন। এবারের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। 25 মিনিটের দীর্ঘ মোনাজাতে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য সুখ শান্তি কামনা করা হয়েছে। মোনাজাতে বলা হয়েছে, নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখলে পৃথিবীর সমস্ত জমিনের কোণে কালিমার পতাকা উড়তে থাকবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, টঙ্গী, গাজীপুর। মিরপুরের বাউনিয়া খালে চলছে সংস্কার কার্যক্রম, যেখানে আছেন সিউল আহমেদ। যুক্ত হচ্ছে তার সঙ্গে। সিউল, খাল সংস্কারে কত সময় লাগবে এবং একই সাথে জানতে চাই খাল যেন দূষিত না হয় সেজন্য স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। রাত্রি ঠিক একই প্রশ্ন কিন্তু আমরা করেছিলাম যে এই 3 উপদেষ্টা আজকে এসেছিলেন এখানে, যে খাল খননে আসলে কত সময় লাগবে। কোনো সদুত্তর কিন্তু আমরা পাইনি, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে 3 উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, তারপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা, তারা এসেছিলেন। তারা বলেছেন যে খাল খননের কাজ কিন্তু শুরু করে দিয়ে যাচ্ছেন তারা, হয়তোবা সেটি শেষ করতে সময় লাগবে। আপনি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন, ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাজধানীর মিরপুর 13 নম্বরে যে বাউনিয়া খাল রয়েছে, সেই বাউনিয়া খালের এখানে আমি আছি। এবং এই বাউনিয়া খালের উদ্বোধনের, খাল খননের উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু খাল খনন যে কর্মসূচি সেটি শুরু করলো অন্তর্বর্তীকালীন সরকার। এবং আপনাকে বলে রাখি যে এই খাল খনন টোটাল এই সপ্তাহে তাদের তথ্য বলছে যে 6টি খাল তারা তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। সেগুলো হচ্ছে আপনার যে 6টি খাল তারা শুরু করেছে সেগুলো হচ্ছে, তারা বলছেন যে যে 6টি খাল উদ্বোধন করছে তার মধ্যে টোটাল উদ্ধারকৃত খালের পরিমাণ হচ্ছে 21.14 কিলোমিটার। তার মধ্যে রয়েছে করাইল লেক, কালুনগর খাল, মান্ডা খাল, বেগুনবাড়ি খাল এবং বাউনিয়া খাল, এবং এছাড়া রয়েছে কিন্তু রূপনগর খাল। এই 6টি খাল কিন্তু তারা এই সপ্তাহে খনন কাজ শুরু করেছে, অর্থাৎ এছাড়া উদ্ধার কাজ শুরু করেছেন। এবং তারা বলছেন যে এই যে খালগুলো রয়েছে সে খালগুলোকে নিয়েও কিন্তু গত কয়েক দশক যাবৎ অনেকগুলো সরকার এসেছেন, তারা কিন্তু এই খাল খননের কার্যক্রম করেছেন। বিভিন্ন খাল খননের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা হাতে নিয়েছিল, কিন্তু কোনোটি কিন্তু আমরা খুব একটা সফল হতে দেখিনি। এই প্রশ্নও কিন্তু আমরা পরিবেশ উপদেষ্টার কাছে করেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন যে এই খাল খননের কাজ সময় সাপেক্ষ, তারা বিভিন্ন প্ল্যান দিয়ে যাচ্ছে। সেই প্ল্যানগুলোর মাধ্যমে কিন্তু যারা পরবর্তীতে ক্ষমতায় আসবেন কিংবা পরবর্তীতে সরকার গঠন করবেন তারা কিন্তু সেগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। এছাড়া আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, তারা বলছেন যে এই প্রজেক্টটি যেটি নেওয়া হচ্ছে সেটি হচ্ছে ব্লু নেটওয়ার্ক প্রজেক্ট, অর্থাৎ নদী কেন্দ্রিক যে নেটওয়ার্ক কিংবা নদী কেন্দ্রিক যেটা অর্থনীতির উন্নয়ন করা যায় সেটি কিন্তু তারা চিন্তাভাবনা করছেন। এবং সেই চিন্তাভাবনার প্রথম ধাপটি হচ্ছে যে খাল খনন কাজ শুরু হলো আজ, এরপরে তারা পুনরুদ্ধার করবেন। এবং তারা একই সাথে বলছেন যে খাল পুনরুদ্ধার করতে গেলেও কিন্তু তারা আসলে জানেন যে এখানে অনেক প্রভাবশালী ব্যক্তি থাকেন, যে তারা সেই জায়গাটিতে কিন্তু সাধারণ জনগণের এবং যে গণমাধ্যম রয়েছে তাদের সাহায্য চেয়েছেন। তারা বলেছেন যে সাধারণ জনগণরা এক হয়ে যদি এই খালগুলোকে উদ্ধারের সহযোগিতা করেন তাহলে কিন্তু খুব সহজেই এই খালগুলো খনন করতে পারবেন। তারা বলছেন যে ঢাকা শহরে সর্বমোট 21টি খাল রয়েছে, তারা 6টি দিয়ে শুরু করলো, ধীরে ধীরে তারা অন্যান্য খালগুলো কিন্তু খননের কাজ শুরু করবেন। এছাড়াও আগের সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে খাল খনন কিংবা এই যে প্রজেক্টগুলোতে সেগুলো তারা খতিয়ে দেখার চেষ্টা করছে। এছাড়া তারা বলছেন যে ঢাকা শহরের অভ্যন্তরীণ এবং চারপাশে সকল যে জলাধারাগুলো রয়েছে, খাল, জলাশয় ইত্যাদি, সেগুলো পুনরুদ্ধারে কিন্তু তারা কাজ করবে। যেই এই কাজের ফলে কিন্তু পরিবেশগতভাবে, অর্থনৈতিকভাবে যে
সামাজিক উন্নয়ন সাধন হবে, সেটিও কিন্তু তারা আজকে বলেছেন। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে বাউনিয়া খালের কথা বলছি, যেটি আসলে এখন খনন কাজ চলছে, সেই খালটি কিন্তু 4.67 কিলোমিটার তারা উদ্ধার করতে পেরেছে এবং যে খালটি কিন্তু প্রায় উত্তরা বাউনিয়া থেকে শুরু হয়েছে এবং এই উত্তরা বাউনিয়া থেকে শুরু হওয়ার পরে সেই খালটি কিন্তু এই মিরপুর 13 নম্বর হয়ে তারপর কিন্তু আপনার যে কালশি ব্রিজ আছে সেটির নিচ দিয়েও কিন্তু এই খালটি গিয়েছে। এবং 3 উপদেষ্টার কণ্ঠে আমরা একটি জিনিস শুনতে পেরেছি বা তারা আমাদেরকে জানিয়েছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু সময় কিছুটা কম, তাই যার কারণে তারা বলছেন যে এই প্রজেক্টগুলো আসলে খুবই বড় প্রকল্প, তারা এই প্রকল্পগুলোকে প্রকল্প না বলে কর্মসূচি বলে তারা শুরু করে যাচ্ছেন, হয়তো পরবর্তীতে এই খাল খননের কাজগুলো শেষ হবে। রাত্রে এই ছিল আমার কাছে মিরপুর বাউনিয়া খাল থেকে সর্বশেষ তথ্য। মিরপুরের বাউনিয়া খালে চলছে সংস্কার কার্যক্রম, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী সিউল আহমেদ। সিলেটের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বলতে গেলেই প্রথমেই আসে ভোগান্তির কথা। জরাজীর্ণ রেল লাইন, ভঙ্গুর সেতু আর নাজুক কোচ, এ নিয়েই চলছে সিলেট আখাউড়া রেলপথের যাত্রী সেবা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। নানা সময়ে ডুয়েল গেজ বাস্তবায়নের পরিকল্পনা করলেও অর্থায়নের অভাবে সেটি আর পূরণ হচ্ছে না, বলছেন রেলের মহাপরিচালক। অনিল পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন গুলজার আহমেদ। 178 কিলোমিটার দীর্ঘ সিলেট আখাউড়া রেলপথে প্রতিদিন 6 জোড়া আন্তনগর, 8টি লোকাল ও কয়েকটি পণ্যবাহী ট্রেন চলাচল করে। ছোট বড় মিলিয়ে 250টিরও বেশি সেতু রয়েছে এই রুটে। বেশিরভাগই নির্মিত হয়েছে 60 থেকে 70 বছর আগে। কাঠের স্লিপারগুলো ভেঙে যাওয়ায় ট্রেন চলাচলে বাড়ছে ঝুঁকি। সিলেট থেকে ঢাকা রেলপথে প্রতিদিন প্রায় 4000 যাত্রী চলাচল করেন, কিন্তু চাহিদা দ্বিগুণেরও বেশি। শিডিউল বিপর্যয়, চলন্ত পথে ইঞ্জিন বিকল হওয়া, টিকিট কালোবাজারি, হকারদের উৎপাত, সব মিলিয়ে দুর্ভোগ যেন নিত্যদিনের ঘটনা। সময়টা অনেক বেশি লাগে এবং স্টপেজটাও অনেক বেশি। ব্রিটিশে যে কাজগুলো করে গেছিল ওগুলারই তালিজোড়া দিয়ে এখনো চলতেছে। রেল লাইনের আরো উন্নতি করা দরকার, রেল লাইন বাড়ানো দরকার, রেল আরো সংযোজন করা দরকার। সিলেট টু ঢাকা, এরপরে সিলেট টু চিটাগং লাইনটা অনেক খারাপ, লাইন ছোট, এরপরে ট্রেনের অবস্থা খুবই খারাপ। হিসেব বলছে দেশের অন্য সব রুটের তুলনায় সিলেট রুটেই সবচেয়ে বেশি ট্রেন লাইনচ্যুত হয়। শুধু তাই নয়, জরাজীর্ণ ব্রিজ ভেঙে কোচ পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রবাসী আয়, গ্যাস, তেল, চা ও খনিজ সম্পদে সমৃদ্ধ সিলেট, অথচ সেই সিলেটেই রেলপথের এমন বেহাল অবস্থা, যা ব্যবসা বাণিজ্য এবং পরিবহন সেবাকে হুমকির মুখে ফেলেছে বলে মনে করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনেক প্রোডাক্টস আছে চিটাং পোর্টে আসেন, চিটাং পোর্টে সিলেট আসতে আপনার বাইরেও আসতে হয়। সো তারপরে ধরুন এটা ট্রাকে আসে কিংবা কন্টেইনার লরিতে আসে, যেগুলো আপনার এনাফ প্রোডাক্ট আনা যায় না, বিকজ একসাথে 2-3টা ট্রাক লাগে। তো আপনার যদি ট্রেনে আসতো, ট্রেনে কন্টেইনারগুলো বসে বসে ইজিলি চলে আসতো। সিলেটবাসীর প্রতি এই বিমাতা সুলভ আচরণ কেন হচ্ছে, এর কারণটা আমরা জানতে চাই। আমরা ব্যবসায়ীরা একটা বার আমাদেরকে জানান যে আমরা কি অপরাধ করেছি, আর যদি কোনো অপরাধ না করি তাহলে বাংলাদেশের সর্বত্র রেলের উন্নতি হওয়ার পরেও কেন আমরা যোগাযোগ ব্যবস্থায় দুরবস্থা রয়েছে। 2020 সালে সিলেট আখাউড়া রেলপথের উন্নয়নে প্রকল্প হাতে নেয় রেল কর্তৃপক্ষ, কিন্তু 16,000 কোটি টাকার ডুয়েল গেজ প্রকল্পে অর্থায়নের আশ্বাস দিলেও পরে চীনা কোম্পানি সরে আসায় বাস্তবায়ন আটকে আছে বলে জানান রেলের মহাপরিচালক। এই মুহূর্তে তারা করতে চাচ্ছে না বড় ধরনের ইনভেস্টমেন্ট। তো আমরা সেই জন্য আমরা এই ধরনের অবকাঠামোগত যে সুবিধাটা সেটা আমরা আপাতত নিতে পারতেছি না, কারণ এত বড় আসলে অর্থায়ন বাংলাদেশের গভর্নমেন্ট থেকে এটা সম্ভব হচ্ছে না। সিলেটের রেলপথ উন্নয়নে বিভিন্ন সময় পরিকল্পনা গ্রহণ করা হলেও তা শুধুমাত্র মন্ত্রণালয়ই ঘুরপাক খায়। বাস্তবায়ন হওয়ার আগেই তা নতুন পরিকল্পনায় হারিয়ে যায় বলে মনে করে ক্ষুব্ধ সিলেটবাসী। বিগত 50 বছরও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি সিলেট রেলপথের। বহুবার প্রতিশ্রুতি ছিল পুরো রেলের সঙ্গে সমান তালে উন্নয়ন হবে এই পথের, কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি ভাওতায় পরিণত হয়েছে। তাই আর কোনো প্রতিশ্রুতি নয়, বরং যোগের সাথে তাল মিলিয়ে কাঙ্ক্ষিত রেল সেবার মান উন্নয়ন হবে এই অঞ্চলেরও প্রত্যাশা কোটি মানুষের। গুলজার আহমেদ, এখন সিলেট।
৩ ফেব্রুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শেষ দিন। তবে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নির্ধারিত সময়ের মধ্যে এই কার্যক্রম শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বায়োমেট্রিক ও ছবি তোলা নিয়ে তৈরি হয়েছে ভোগান্তি। মেয়াদ উত্তীর্ণ পরিশোধ, নতুন প্রশাসক নিয়োগ এবং অনলাইন জটিলতায় যথাসময়ে তথ্য হালনাগাদ নিয়ে শঙ্কায় স্থানীয়রা। এই অবস্থায় ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়ানোর দাবি। বান্দরবান থেকে রিজভি রাহাতের তথ্য ছবিতে বিস্তারিত। ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত ইউনিয়ন পরিষদগুলোতে নারী পুরুষের দীর্ঘ অপেক্ষা। সবার অপেক্ষা ভোটার তালিকা হালনাগাদের জন্য। তালিকায় অন্তর্ভুক্ত হতে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর নিতে ইউনিয়ন, উপজেলা এবং হেডম্যান কার্যালয়ে মানুষের এমন উপস্থিতি। তবে নতুন প্রশাসক আর অনবরত সমস্যা লেগে থাকায় এবারের হালনাগাদ কার্যক্রম যথাসময়ে শেষ করা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তাই সময়সীমা বাড়ানোর দাবি স্থানীয়দের। এখনো কাগজপত্র রেডি হয় নাই। যদি এই কাগজপত্র রেডি করার জন্য যদি 3 তারিখ পর্যন্ত হয় তাহলে মানুষ ভোটার হইতে পারবে না। শেষ ডেটটা পিস করছেন, ওটা একটু আমাদেরকে আর একটু পিছিয়ে নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। নাইক্ষ্যংছড়ি সদর, ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক নিয়োগ দেয়া হয় গেল 21 জানুয়ারি। এর মধ্যে সোনাইছড়িতে এখনও পরিষদের কার্যক্রম শুরু হয়নি। তবে বাকিগুলোতে কার্যক্রম চলছে পুরোদমে। যে সময় বেঁধে দেওয়া হয়েছে নির্বাচনের জন্য, ভোটার হওয়ার জন্য, সেই সংক্ষিপ্ত সময়ে মানুষ যথাসময়ে ভোটার হতে পারবে না। অনেক মানুষ দূর দূরান্ত যখন চলে আসে, যখন ওনাকে ফোন দিয়ে বলে আমি অমুক দিয়ে আছি, তুমি এমনও আছে রাত 1টায় ঘুম থেকে ওঠার পরেও জনগণকে সেবা দিয়েছে। পরিপত্র অনুযায়ী হালনাগাদ কার্যক্রম চলছে জানিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তা জানান, স্থানীয়রা আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুনর্বিবেচনা করতে পারে। কোনো চেয়ারম্যান বা প্রশাসক নেই বা ডকুমেন্ট পাচ্ছেন না, এই ক্ষেত্রে আমরা ইতোমধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা আমার এখতিয়ারও নাই। সেক্ষেত্রে যদি স্থানীয় জনগণ যদি আবেদন করেন, সেই প্রেক্ষিতে আমি চাইলে এই আবেদনটা ফরওয়ার্ড করতে পারি, আমার সিনিয়র অথরিটিকে জানাতে পারি। সিনিয়র অথরিটি যদি মনে করে যুক্তিযুক্ত মনে করে তাহলে হয়তো টাইম ফ্রেমটা বাড়াইতে পারে। নাইক্ষ্যংছড়ি উপজেলার 5 ইউনিয়নে চলমান হালনাগাদ কার্যক্রমের আওতায় প্রতিটি ওয়ার্ডে 1 জন করে মোট 45 জন তথ্য সংগ্রহকারী এবং প্রতিটি ইউনিয়নে 2 জন করে মোট 10 জন সুপারভাইজার তথ্য সংগ্রহের কাজে যুক্ত। এখন বান্দরবান। রাঙামাটির নানিয়ারচর, খাগড়াছড়ির দীঘিনালা ও মানিকছড়িতে 10টি মোবাইল টাওয়ারের সংযোগ ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। এতে মোবাইল যোগাযোগ থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এসব এলাকার লাখো মানুষ। বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা সহ মোবাইল ব্যাংকিং। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, মোবাইল টাওয়ারের সংযোগ ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার ঘটনাটি কখন ঘটেছে এবং সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? রাত্রি আপনি জানেন যে বিশেষ ভৌগোলিক অবস্থার কারণে পার্বত্য অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা সেটি বেশ দুর্গম এবং দুরূহ। এই কারণে পর্যাপ্ত সড়ক ব্যবস্থা এবং অবকাঠামো গড়ে না ওঠায় এখানকার জীবনযাপনও বেশ বলা চলে যে দুরূহ। এর মধ্যে আমরা যে কয়েকটি উপজেলা, বিশেষ করে নানিয়ারচর, দীঘিনালা এবং মানিকছড়ি, এই 3টি উপজেলায় যে গত 22শে জানুয়ারি মূলত দুর্বৃত্তরা মোবাইল টাওয়ারে 10টি মোবাইল টাওয়ারের বিদ্যুতের সংযোগ, একই সঙ্গে যে টাওয়ারের যে নেটওয়ার্কের যোগাযোগ সংযোগ রয়েছে সেটি আসলে তারা কেটে দিয়েছে। এরপর থেকে সেখানকার লাখো মানুষ মোবাইলে কথা বলা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে তাদের যে মোবাইল ব্যাংকিং রয়েছে, নগদ বিকাশ, সেটিও আসলে বন্ধ রয়েছে। কথা বলার সুযোগটুকু বন্ধ রয়েছে। সামাজিক যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে, ইন্টারনেট বন্ধ থাকায় সব মিলিয়ে যে একটি বিড়ম্বনা তৈরি হচ্ছে সেটি আসলে গত অন্তত 10 থেকে 14 দিন অতিবাহিত হওয়ার ঘটনা ঘটেছে। একটুখানি বলে রাখি যে এই অবস্থায় আসলে আমরা কথা বলেছিলাম স্থানীয় প্রশাসনকে, তারা এই বিষয়টি নিয়ে আসলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। একই সঙ্গে আমরা রবি এবং যে টেলিটক নেটওয়ার্ক আছে তাদের সঙ্গে, স্থানীয় যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারাও এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তারা যেটি বলেছেন যে এই বিষয়গুলো তারা দেখভাল করছেন এবং এই দ্রুত এই সমস্যা থেকে তারা সমাধানের পথ খুঁজছেন। একটুখানি বলে রাখি, আমরা কথা বলেছিলাম যারা এখানকার মানুষজন রয়েছেন, বিশেষ করে নানিচরের বেতছড়ি এলাকায় যে 2টি রবি এবং টেলিটকের নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে এই অবস্থায় তারা কথা বলা থেকে যেমন বঞ্চিত হচ্ছেন, একেবারে সব ধরনের মোবাইল ব্যাংকিং সেই ব্যবস্থাটুকু বন্ধ রয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সবশেষ। রাখছি। রাঙামাটিতে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জিয়াউর রহমান জুয়েল।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হালকা যান চালক মালিক সমিতি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন খালিদ সাইফুল্লাহ। খালিদ, মহাসড়কে এই যে ছিনতাই ও চাঁদাবাজির যে সমস্যা, এটি কতটা প্রকট আকারে ধারণ করেছে এবং একই সাথে জানতে চাই যান চলাচল মালিক সমিতির কোনো দাবি দেওয়া রয়েছে কিনা? চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জে এখানে হালকা যান চালক মালিক সমিতির একটি মানববন্ধন ছিল। তারা দাবি করছিলেন যে এই মহাসড়কে ঢাকা চট্টগ্রাম এই মহাসড়ক দেশের অত্যন্ত ব্যস্ততম এই মহাসড়কে প্রতিনিয়ত ছিনতাই, বিশেষ করে গাড়ি ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটে। তারা এই অভিযোগ করে এবং এর প্রতিকার চেয়ে তারা আজকে সকাল 10:30টার পর থেকে তারা এখানে জড়ো হন এবং মানববন্ধন করেন। তারপর তারা বিভিন্ন রকম দাবি করছেন সড়কের নিরাপত্তার জন্য, তাদেরকে নিরাপত্তা চেয়ে তারা বিভিন্ন রকমের দাবি করছিলেন। তারপর তারা মহাসড়ক অবরোধ করে বেশ অনেকক্ষণ যাবৎ মহাসড়ক বন্ধ রেখেছিলেন, যার প্রভাব কিন্তু আমরা পড়তে দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশের অনুরোধে তারা কিছুক্ষণ আগে একটু আগে তারা মহাসড়কের গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এর আগে কিন্তু তারা বিক্ষোভ করছিলেন যে এই মহাসড়কে প্রতিনিয়ত আসলে চাঁদাবাজি, বিশেষ করে ডাকাতরা এখান থেকে গাড়ি ছিনতাই করে থাকে, গাড়িতে হামলা করে বিভিন্ন রকম ভাবে গাড়িতে ইট নিক্ষেপ করে এবং লোহা নিক্ষেপ করে যাত্রীদের কাছ থেকে মূল্যবান টাকা পয়সা এবং সম্পদ নিয়ে যায়। সেই জন্যই তারা বলছিলেন যে এর আগেও এখানে এই মহাসড়কে একজন চালককে খুন করা হয়েছে। ডাকাতরা ছিনতাই করার জন্য প্রতিনিয়তই আসলে উৎপেতে থাকে। তো বিশেষ করে এই মহাসড়কের নিরাপত্তার জন্য মহাসড়কে যানবাহন যেন নির্বিঘ্নে চলতে পারে এবং বিদেশগামী যাত্রীদের যে ছোট হালকা যানবাহন রয়েছে সেগুলোতে আসলে টার্গেট করে ডাকাত এবং ছিনতাইকারীরা কিন্তু উৎপেতে থাকে এবং তারা সুযোগ বুঝে কিন্তু এখানে নানা রকম তৎপরতা চালিয়ে থাকে। তো এর প্রতিকার চেয়ে এই আজকের এই মানববন্ধনের আয়োজন করেছে মোটর চালক হালকা যান চালক মালিক সমিতি। তারা প্রত্যাশা করছেন যে তাদের দাবি সরকার মেনে নিয়ে এই মহাসড়কের নিরাপত্তায় আরও বেশি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন খালিদ সাইফুল্লাহ। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার পরিবারের সাথে বৈঠক করেছে সেনাবাহিনী। শনিবার রাতে কুমিল্লার অস্থায়ী সেনা ক্যাম্পে দুপক্ষের আলোচনায় এই ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হাসান। তিনি জানান, বৈঠক শেষে দুপক্ষের সম্মতিতে বেশ কিছু সিদ্ধান্ত জানিয়েছেন সেনা কর্মকর্তারা। দ্রুতই তদন্ত কমিটি গঠন করা হবে আর তদন্ত শেষ হওয়া মাত্রই শুরু হবে বিচার প্রক্রিয়া। 5টি বিষয় আপনার গৃহীত সিদ্ধান্ত আছে। প্রথম বিষয়টি হচ্ছে দ্রুতই একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষ হওয়া মাত্রই যারা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে। তারপর তৃতীয়ত বলেছেন যে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনার যে আর্মিদের যে তৎপরতা আগেও ছিল সেটা হচ্ছে বর্তমানেও থাকবে। সর্বশেষ ওনারা বলেছেন নৈতিকভাবে ওনাদের পরিবারকে যতটুকু সর্বতভাবে সহযোগিতা করা যায় ওনারা হচ্ছে সহযোগিতা করবে। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। রমজান উপলক্ষে আমদানি করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য। এতে রোজায় কোনো সংকট হবে না বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে ডলারের মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে পারে পণ্যের দামে। আরও জানাতে নগরীর খাতুনগঞ্জ থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, ডলারের দাম বৃদ্ধির প্রভাব পণ্যের উপর কতটা পড়েছে? নিত্যপণ্য আমদানির বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রোজায় যে সকল পণ্যের চাহিদা বাড়ে সেই সকল পণ্যের মধ্যে রয়েছে ভোজ্য তেল, ছোলা, খেজুর এবং এই 3টি পণ্যের কথা যদি বলি এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে। বিশেষ করে ভোজ্য তেলের কথা যদি বলি সেক্ষেত্রে রোজায় ভোজ্য তেলের চাহিদা থাকে 3 লাখ টন, কিন্তু আমদানি হয়েছে 4 লাখ টন। ছোলার চিনির চাহিদা থাকে 3 লাখ টন, কিন্তু চিনি কিছুটা কম আমদানি হয়েছে। চিনি আমদানি হয়েছে 1,79,000 টন এবং ছোলার চাহিদা থাকে 1 লাখ টন, সেখানে ছোলা আমদানি হয়েছে 93,000 টন। খেজুরের চাহিদা থাকে
60,000 টন, কিন্তু সেখানে খেজুর আমদানি হয়েছে 22,000 টন। ছোলার আমদানি কিছুটা কম হলেও যেহেতু এখনও 1 মাস সময় রয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন পাইপলাইনে আরও আমদানিকৃত পণ্য রয়েছে যেগুলো চট্টগ্রাম বন্দরে খুব সহসায় ভিড়বে এবং সেগুলো খালাস হলে যে ঘাটতিটুকু আছে সেটুকু আর থাকবে না এবং পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকবে। এবং খেজুর কিন্তু চাহিদার প্রায় অর্ধেকের কম আমদানি হয়েছে। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে গেল বছর কিন্তু খেজুরে ব্যাপক হারে শুল্ক কর ছিল, যেই কারণে অনেক ব্যবসায়ী কিন্তু চাহিদা অনুযায়ী বা প্রত্যাশা অনুযায়ী খেজুর বিক্রি করতে পারেননি। তাদের কিন্তু কোল্ড স্টোরেজে প্রচুর পরিমাণে খেজুর রয়ে গিয়েছে এবং সেই খেজুরের সাথে স্টকে যে খেজুর রয়েছে সেগুলোর সঙ্গে সমন্বয় করেই কিন্তু ব্যবসায়ীরা খেজুর আমদানি করেছেন, যে কারণে খেজুর কম আমদানি হলেও কিন্তু গত বছরে যে খেজুর রয়েছে সেটি দিয়ে চাহিদা কিন্তু পুরোপুরি একেবারে পূরণ হবে বলে ব্যবসায়ীরা বলছেন। এবং একই সাথে তারা এই কথাটিও বলছেন যে ডলারের যে দাম রয়েছে সেই দামের কারণে কিন্তু এবারের দামে প্রভাব পড়তে পারে, কারণ কাগজে কলমে 120 টাকা ডলার বলা হলেও কিন্তু ব্যাংকে এলসি খুলতে গেলে সেখানে 130 টাকা পর্যন্ত কিন্তু তাদেরকে গুনতে হচ্ছে, যে কারণে ডলারের দামের কারণে কিছুটা দামের প্রভাব পড়তে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে গেল বছর কিন্তু আমরা দেখেছি বিগত বছরগুলোতে বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠান যারা রয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান তাদের হাতেই কিন্তু পুরো বাজারটি জিম্মি হয়ে থাকতো, কিন্তু পট পরিবর্তনের পরে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের যে দাবি ছিল দীর্ঘদিন ধরে তাদেরকেও আমদানির সুযোগ করে দেওয়া, সেই সুযোগটিও কিন্তু আমরা এখন দেখছি যে হয়েছে। বিশেষ করে গেল বছর যদি বলি, গেল বছরে কিন্তু 214 জন আমদানিকারক পণ্য আমদানি করেছিলেন, কিন্তু এবছর কিন্তু 365 জন আমদানিকারক পণ্য আমদানি করেছেন। এই যে প্রতিযোগিতামূলক বাজার যে সৃষ্টি হয়েছে এই কারণে কিন্তু এবার নিত্যমূল্যের বাজারে একটি ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে ব্যবসায়ীরা বলছেন এবং বাজারে কোনো ধরনের পণ্য সংকট না থাকার কারণে পণ্যের দাম বৃদ্ধিরও খুব একটা শঙ্কা নেই। তবে খুচরা পর্যায়ে বাজার তদারকি করার জন্য যারা সরকারি প্রতিষ্ঠান রয়েছেন, প্রশাসন রয়েছে, তাদের প্রতি দাবি জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। রাত্রি খাতুনগঞ্জের রমজান উপলক্ষে আমদানি করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান। আলুর ফলন ভালো হলেও হাসি নেই জয়পুরহাটের কৃষকের মুখে। ভরা মৌসুমেও 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি হওয়ার ক্ষতির শঙ্কায় জেলার কৃষকরা। এজন্য সঠিক বাজার ব্যবস্থাপনা ও পর্যাপ্ত সংরক্ষণাগার না থাকার অভাবকে দুষছে কৃষি বিভাগ। মাজেদুর রহমানের প্রতিবেদন। জয়পুরহাটের মাঠ জুড়ে আলুর ক্ষেত। 3 মাসের পরিচর্যা শেষে চলছে আলু তোলার কর্মযজ্ঞ। আবহাওয়া অনুকূল থাকায় এবার ফলনও হয়েছে বেশ ভালো, তবে স্বস্তি নেই কৃষকের মনে। কৃষকরা বলছেন এবার প্রতি বিঘা জমিতে 80 থেকে 100 মণ আলু হয়েছে। ফলন ভালো হলেও 10 টাকা কেজি দরে আলু বিক্রি করে লাভ থাকছে না। বাড়তি দামে আলুর বীজ, সার কেনা থেকে শুরু করে সেচ দেওয়া পর্যন্ত খরচ হয়েছে বেশ বেশি। এ অবস্থায় লোকসানের শঙ্কায় চাষিদের মাথায় হাত। আমাদের আলুর বীজের টাকাই হবে না। আমি আলুটা কিনছি 5200 টাকা বস্তা, আর আলু বেচছি 480 টাকা বস্তা। সারের দাম বেশি, আলুর দাম বেশি, কিষান দাম বেশি। 1700 টাকার মতো পার শতকে পড়ে গেছে খরচ, আর বেচতেছেন 800 850 কেজি প্রতি 30 টাকা খরচায় অনলে হয়ে গেছে। আর আমাদের লাভ যদি 30-এর কিছু বেশি হয় তাহলে আমাদের কিছু লাভ হবে। ব্যবসায়ীরা জানান এবার অধিক জমিতে আলু চাষ হয়েছে। এছাড়া আগাম জাতের আলু নষ্ট হওয়ার আশঙ্কায় কেউ হিমাগারে রাখে না। ফলন ভালো হয়, কম দামে আলু বিক্রি হচ্ছে। এই আলুটা আসলে নতুন আগাম জাত হয়েছে, তো আলুটা তো কোলেস্টোরে রাখা যাচ্ছে না। এটা এই জন্য তৈরি করে কম দামে বিক্রি করা লাগতেছে। যে আলুটা তুলতেছে এখন এই আলুটা রাখা যাবে না, এটা এই মুহূর্তে বিক্রি করা লাগবে। আর যখন কোলেস্টোর ধরবে তখন তো কি দাম হবে এটা বলা যাবে না। জেলা কৃষি বিভাগ বলছে আলুর দাম কমার বেশ কিছু কারণ রয়েছে। বিশেষ করে চাহিদার চেয়ে বেশি আলু উৎপাদন হলেও নেই সঠিক বিপণনের ব্যবস্থা। এছাড়া বড় আকারের সংরক্ষণ ব্যবস্থার অভাবকে দুচ্ছেন এই কৃষি কর্মকর্তা। প্রয়োজনের অতিরিক্ত যে আলুটা আমরা উৎপাদন করি, এই আলুটা রপ্তানি করার যদি ব্যবস্থা করা যায় তাহলে কৃষকরা ভালো দাম পাবেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আলু রপ্তানির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং এখান থেকে আলু রপ্তানি হচ্ছে। জয়পুরহাটে এবার 43,950 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে, যেখান থেকে প্রায় 9 লাখ টন বিভিন্ন জাতের আলু উৎপাদন হবে। ফলন ভালো হলেও লোকসানে পড়েছেন জয়পুরহাটের আগাম জাতের আলু চাষিরা। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি দরে, যা উৎপাদন খরচই উঠছে না। আলু চাষিদের দাবি সঠিক বাজার ব্যবস্থা নিশ্চিত করে আলুর দামে ন্যায্যতা ফিরিয়ে আনার। জয়পুরহাটে কালাই থেকে মাজেদুর রহমান, এখন।
সরবরাহ সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে চড়া ধানের দর। লোকসানের অজুহাতে খাদ্য গুদামে চাল কম দিচ্ছেন চালকল মালিকরা। এই অবস্থায় তৈরি হয়েছে চলতি আমন মৌসুমে ধান চাল সংগ্রহে সরকারের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা। তবে চুক্তির সমপরিমাণ চাল না দিলে মিল মালিকদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা, বলছে খাদ্য বিভাগ। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। মেঘনার ভিউসি ঘাটে শত বছরেরও বেশি সময় ধরে বসছে ধানের হাট, যা পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম। এখান থেকে ধান কিনে চাল তৈরি করে সরকারি গুদামে সরবরাহ করেন চালকল মালিকরা। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বাজারগুলোতেও চালের যোগান দেয় আশুগঞ্জের চালকলগুলো। প্রতি মৌসুমে চট্টগ্রাম বিভাগের মধ্যে সরকার সবচেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া থেকে। চলতি আমন মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয় গত 17 নভেম্বর। জেলা খাদ্য বিভাগ প্রথমে 27,211 টন সিদ্ধ ও 5,593 টন আতপ চাল এবং প্রায় 4,000 টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করে। তবে বাজারে ধানের সংকটের কারণে লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হয়। তবে গেল কয়েক মাস ধরেই আশুগঞ্জ মোকামে ধানের সংকট, যা দিন দিন আরও তীব্র হচ্ছে। ফলে দামও বেশ চড়া। বর্তমানে মোকামে প্রতিমন মোটা ধান কেনাবেচা হচ্ছে প্রায় 1400 টাকায়। এর ফলে লোকসানের অজুহাতে গুদামে চাল কম দিচ্ছেন মিল মালিকরা। বৈরী আবহাওয়ার কারণে ফলন কম হয়েছে। ফলন কম হওয়াতে মোকামে ধানের সংকট হওয়াতে ধানের দাম বেশি। 1380 টাকা ধান কিনে ক্রাশিং করলে 50 থেকে 51 টাকা পড়তে হয় আমাদের। গভর্নমেন্ট আমাদেরকে রেট দিচ্ছে 47 টাকা। এই জন্যই মূলত আমাদের দিতে দেরি হচ্ছে এবং দিতে পারতেছি না। যেহেতু চুক্তি করছি 50% চাউল আমরা দিতে পারি, আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, কিন্তু সারা বাংলাদেশে আপনার ধানের সংকট। তবে খাদ্য বিভাগ বলছে চুক্তি অনুযায়ী গুদামে চাল না দিলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান চাল সংগ্রহ না হলে বিদেশ থেকে চাল আমদানির পরিকল্পনার কথাও জানান কর্মকর্তা। চুক্তি যতটুকু হয়েছে মোটামুটি লক্ষ্যমাত্রার কাছাকাছি, সেটা আমরা আশাবাদী সংগ্রহ সফল হবে। যদি কিছু থেকে যায়, এতে সরকারের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না যে বিতরণ ব্যবস্থা সঠিক রাখার জন্য প্রয়োজনে সরকার বিদেশ থেকে আমদানি করে থাকেন। আগামী 28 ফেব্রুয়ারি শেষ হচ্ছে ধান চাল সংগ্রহ অভিযান। জানুয়ারি পর্যন্ত সংগ্রহ হয়েছে 17,000 টন সিদ্ধ ও প্রায় 4,500 টন আতপ চাল। আর কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ হয়েছে মাত্র 218 টন। এবার প্রতি কেজি সিদ্ধ চাল 47 টাকা, আতপ চাল 46 টাকা এবং ধান সংগ্রহের মূল্য ধরা হয়েছে 33 টাকা কেজি। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে তুলা আবাদ। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের আক্রমণ কম হয় তুলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। শেরপুর সদরের টালিয়াপাড়া গ্রামে কৃষক ফরিদ মিয়া গত বছর বাড়ি প্রাঙ্গণে শুরু করেন তুলা চাষ। স্বল্প সময়ে ফলন ভালো হওয়ায় বেশ লাভবান হন তিনি। চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের চেয়ে তুলার ফলন এবার আরও ভালো হয়েছে। 1 বিঘা জমিতে তুলা চাষে খরচ হয় 8 থেকে 10,000 টাকা। প্রতি বিঘা জমিতে উৎপাদন খরচ বাদে তুলার প্রকার ভেদে লাভ থাকে 30 থেকে 40,000 টাকা। গত বছরের তুলনায় এবার শেরপুরে 5 হেক্টর বেশি জমিতে তুলা চাষ হয়েছে। চলতি বছর আন্তর্জাতিক বাজারে তুলার দাম চড়া হওয়ায় দেশের বাজারেও বেড়েছে দাম। ফলে আগের থেকে ভালো দাম পাচ্ছেন কৃষকেরা। গত বছর মনে করেন তুলা করছিলাম 2 বিঘা, মোটামুটি তুলা ভালো হয়েছিল, মনে করেন 70,000 টাকা ছিলাম। এবার মনে করেন লাগের কাছাকাছি আর কি হবো। এখনো বালু মাটি, অন্য কোনো ফসল হয় না। তুলার জন্য আমরা মনে করেন বিঘাতে 15-16 মণ তুলা তৈরি হয়। লাভজনক দেখে আমার এই সাইডে কিছু জমি আছে বালুচরে, আমি এই তুলা চাষ করতে আগামী বছরে আগ্রহ ইচ্ছুক। কৃষি কর্মকর্তা জানান, অন্য ফসলের চেয়ে কম খরচ ও অধিক লাভের জন্য শেরপুরে জনপ্রিয় হচ্ছে তুলা চাষ। এখানে তুলা অনেক ভালো হয়। তো তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি আমরা উপসহকারী কৃষি অফিসাররা মাঠে সবসময় আছে এবং কৃষকদেরকে বিভিন্ন সমস্যায় তাদের পাশাপাশি আমরাও পরামর্শ দিয়ে যাচ্ছি। সরকার তুলার দাম বাড়িয়েছে যাতে কৃষকেরা উৎপাদিত তুলা ন্যায্য মূল্য পান। শেরপুর জেলায় অধিকাংশ জমি তুলা চাষের উপযোগী। এই জন্য কেউ তুলা চাষ করতে চাইলে সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানান তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা।
শেরপুর জেলার আন্ডারে প্রায় 5 শতাধিক চাষি আছে, তুলা চাষি। এখানে আমরা সরকারি কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকি চাষিদেরকে। পরে হারভেস্টিং আমরা মনে করেন জিনার কর্তৃক আমরা দেশের কুষ্টিয়া, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করে থাকি। 2015 সালে শেরপুরে বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো তুলা চাষ শুরু হয়। সে বছর কৃষকেরা CB12 এবং হাইব্রিড জাতের রূপালী 1 তুলা চাষ করেছিলেন এবং পরবর্তীতে ফলন এবং লাভবান হয় আগ্রহ বাড়ছে অন্যান্য কৃষকদের মধ্যে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। শরীয়তপুরের পালপাড়াগুলোতে চলছে বিদ্যার দেবী সরস্বতী প্রতিমার সাজসজ্জার কাজ। তবে এবছর বেড়েছে প্রতিমা তৈরির উপকরণের দাম, আর এতে আয় কমার শঙ্কা প্রতিমা শিল্পীদের। মনিরুজ্জামানের প্রতিবেদন। তুলির আঁচড়ে প্রতিমার চোখের নকশার কাজ নিখুঁতভাবে সেরে নিচ্ছেন প্রতিমা শিল্পী ঝর্ণা পাল। ভোর থেকে শুরু করেছেন প্রতিমার রং আর সাজসজ্জার কাজ। ঝর্ণা পালের মতো সদর উপজেলার অন্যান্য প্রতিমা শিল্পীদেরও নেই ফুরসত। সোমবার সকাল থেকেই শুরু হবে পুষ্পাঞ্জলি, তাই হাতে রয়েছে মাত্র কয়েক ঘন্টা। এরই মধ্যে শেষ করতে হবে প্রতিমার রং, শাড়ি পরানো, লেস পরানো, চুলের কাজসহ আনুষাঙ্গিক সব কাজ। প্রতিমার চোখের কাজ করি, বর্ণনা করি, পুরোটাই করতে হয় নিজের। পারিবারিক কাজ করলে আনন্দই হয়, 2টা টাকা পয়সা হয়, পোলাপানের লেখাপড়ার খরচা আছে, ওইয়া দিয়া চালাইতে হয়। সেই মারেই আমরা বানাইয়া মানে রং করে পুয়া দিতে আসি, এটা অনেক আনন্দের ব্যাপার। কারিগরদের অভিযোগ, প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়েছে কয়েক গুণ, তবে বাড়েনি প্রতিমার দাম। তাই যথাযথ লাভ থাকা নিয়ে সংশয়ে তারা। বর্তমানে যে পয়সা এতে আমাদের কাজ কইরা কিছু থাকে না। দ্রব্যমূল্য দাম অনুযায়ী প্রতিমার দাম এবার ঠিক আছে আর কি, বেশিও না অতটা একটা কমও না। পূজা উদযাপন কমিটির সদস্য জানান, প্রতি বছরের মতো এবারও সরস্বতী পূজা হবে জাঁকজমকভাবে। রাত পোহালেই পুজো, সকল ধরনের আয়োজন সম্পন্ন করেছে। তো অন্যান্য বছরের ন্যায় এবছরও শান্তিপূর্ণভাবে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজাটি উদযাপিত হবে বলে আমরা আশা করি। শরীয়তপুরে এবছর পারিবারিক আয়োজন ছাড়াও শতাধিক মণ্ডপে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।